ডক্টর ইউনূস বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। শতকরা ৮০% লোকই জানেন না কে ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন। সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোনো পুরস্কারের অবস্থান তা কি জানেন? না জানলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আপনার কাছে অনুরোধ, চ্যানেলটির সাথে থাকবেন ভালোবাসা দিয়ে। তবে চলেন মূল বিষয়ে আলোচনা শুরু করি। পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন। ১. নোবেল। ২. আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। ৩. মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। পৃথিবীর ইতিহাসে উপরের ৩টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন। বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে। হ্যাঁ, সেই ১২ জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মেসিকে নিশ্চয়ই চিনেন। যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনূসের জন্য, বিশ্বাস হয় না হলেও সত্য। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক। জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকায় টপ ১০-এর ভিতরে থাকেন ডক্টর ইউনূস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের। এদেশে আর এমন ইউনূস জন্মাবে কিনা আজও সন্দেহ। ১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনূসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন। ২. নাট্যকার, লেখক, স্থপতি। সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রোফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে সুদখোর ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে, মোহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগও জানেন না মোহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার ১ টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই, কখনোই ছিল না। জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রোফাইন্যান্সের ধারণার মূল ভিত্তি হচ্ছে এটা। এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না। সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক। এটাকে বলে সামাজিক ব্যবসা। নির্দিষ্ট কোনো মালিক নাই, জনগণই এর মালিক। বাইরে থেকে অনুদানে টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার ১ পয়সার মালিকানাও রাখেননি, বরং এর ২৫% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরিব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র $৩০০ বেতনে চাকরি করতেন। তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা না, কোম্পানিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানি অধ্যাদেশ ২৮ ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন। শুধু যে গ্রামীণ ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না। জর্জ সরোস, টেলিনরদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন। তার কথায় টেলিনর বাংলাদেশে আসে। তার কথায় তার বিলিয়নিয়ার বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয়। তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন, সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই। অনেকেই জানেন না গ্রামীণ টেলিকমকে নন ফর প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ইউনূস। সেখানেও তিনি নিজের জন্য ১% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি ১০ থেকে ১৫% মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন। অথচ লাভের ১ টাকাও যাতে নিজের কাছে না আসে সেটা নিশ্চিত করেন তিনি। তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনও সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন। অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধহয় কেউ নেয় না। আর নিশ্চয় এই টাকায় প্রফিট করেন ইউনূস। আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না, একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না। এমন কথা আমরা ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা। যেমনভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, টাকা কামানোতে আছে সুখশান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার ভাষায় নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস।
মুহাম্মদ ইউনুস মনে করেন, সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরও গরিব হয়ে যাবে, ধনী আরও ধনী হবে। ফলে বিশ্বব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকেই উনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, নিজের কোনো মালিকানা রাখেননি। এরকমটা কি আপনি ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন, তাদের সব নিজেদের মালিকানা। কোম্পানির কথা বাদ দেন, এনজিও ব্রোব্যাক দেখেন, মালিকানা ফজলে হাসান আবেদের পরিবারের। বড় বড় পদে পরিবারের সদস্যরা আছে। কিন্তু মুহাম্মদ ইউনুস সেটা করেননি। তার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি। অথচ মুহাম্মদ ইউনুস চাইলে এসব ব্যবসায় নিজের মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন। খুব ইজিলি। তার প্রায় সব বন্ধুবান্ধব বিলিয়নিয়ার, মাল্টিবিলিয়নিয়ার। তিনি সেদিকে যাননি। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে মুহাম্মদ ইউনুসের আয়ের উৎস কি? আমি নিশ্চিত এটাও অনেকে জানেন না। মুহাম্মদ ইউনুস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্য হায়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫,০০০ থেকে $১,০০,০০০ মতো, কখনো আরও বেশি। বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শুনতে। ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয়। ২০২৪ সালের ফ্রান্সের অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছে মুহাম্মদ ইউনুস। সেখানে আরেকজন প্রেসিডেন্ট ম্যাক্রো। ২০২৬ ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে, যাতে উনি পরামর্শ দেন। এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে টাকা পান তিনি। যেন গ্রামীণ ব্যাংকের সুদগুলো সরকার খায় না, ডক্টর মুহাম্মদ ইউনুস খায়। এরা কখনো প্রকাশ্যে স্বীকারই করে না যে এগুলোতে তার 0.01% শেয়ারও নাই। উনি একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু অনুমতি পাননি। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হতো। উনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিয়ে যেত। উনি ডাকলে এমনকি বিল গেটস কিংবা আমেরিকান প্রেসিডেন্টও তার ইউনিভার্সিটিতে স্পিচ দিতে চলে আসত। কিন্তু সেটা হতে দেওয়া হয়নি। তাকে ইউনিভার্সিটি করতে দেওয়া হয়নি। মুহাম্মদ ইউনুসকে যত জানবেন, আপনার মনে হবে দেশ এবং জাতি হিসেবে আমরা মুহাম্মদ ইউনুসকে ডিজার্ভই করি না। একটা প্রশ্ন করি, আপনি কি জানতেন মুহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের জন্য কোনো শেয়ার রাখেননি? আসুন যোগ্য ব্যক্তিকে সম্মান করতে শিখি।